চিপসেট সংকটে বাড়ছে মুঠোফোনের দাম, হ্যান্ডসেট উৎপাদন কমেছে ৩০%। নতুন বছরে সংকট তীব্র হওয়ার শঙ্কা। উন্নয়নের ছোঁয়া লাগেনি রাজধানীর উত্তর সিটির নতুন ওয়ার্ডগুলোতে, নেই চলাচল উপযোগী সড়ক, শুষ্ক মৌসুমেও খানাখন্দ, নাজুক ড্রেনেজ ব্যবস্থা। ৩ বছরের বেশি সময় পর বাংলাদেশি শ্রমিকদের জন্য খুলছে মালয়েশিয়ার দরজা, সব খাতে নেওয়া হবে জনবল, স্বাগত জানালেন প্রবাসী কল্যাণ মন্ত্রী। ঠাকুরগাঁওয়ে আখের অভাবে ব্যাহত চিনি উৎপাদন, নির্ধারিত সময়ের আগেই মিল বন্ধ, বিকল্প মাধ্যমে আখ সরবরাহ করছেন চাষিরা। এবং যুক্তরাষ্ট্রে গত ৪০ বছরের সর্বোচ্চ নিত্য পণ্যের দাম। করোনা মহামারীর প্রভাব বলছেন অর্থনীতিবিদরা, দিশেহারা স্বল্প আয়ের মানুষ। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এই সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি জেনিফার কামাল। চিপসেট সংকটে দেশের বাজারে বাড়ছে মুঠোফোনের দাম। মডেল ভেদে দাম বেড়েছে ৭০০ থেকে ২০০০ টাকা পর্যন্ত। উৎপাদনকারীরা বলছেন দাম বৃদ্ধির পাশাপাশি অর্ডার দেওয়ার পর চিপসেট হাতে পেতে সময় লাগে ৩ মাস পর্যন্ত। চিপের ঘাটতিতে হ্যান্ডসেট উৎপাদন কমেছে ৩০%, আর বাজারে সরবরাহ কমেছে ১৫%। নতুন বছরে ফোন সংকট আরও তীব্র হওয়ার আশঙ্কা করছেন দেশীয় উৎপাদকরা। শুভ খানের রিপোর্ট। আগে দাম হিসাব করে আসছিলাম, এখন এসে দিই বাজেট বাড়তি, এই জন্য একটু হিমশিমের মধ্যে আছি। সাধ্যের মধ্যে থাকা পছন্দের হ্যান্ডসেটটি হঠাৎ করেই নাগালের বাইরে, তাই ফোন কিনতে গিয়ে এখন হরহামেশাই মার্কেট থেকে খালি হাতে ফিরছেন ক্রেতারা। কাস্টমাররা কিন্তু অনেক জায়গা থেকে দেখছে, অনেক ফেসবুক পেজ কিংবা হচ্ছে গুগল থেকে ওনারা দেখে যাচ্ছে, কিন্তু আমরা তো আমাদের ব্রেক গেছে ১০০০ টাকা। খাত সংশ্লিষ্টরা বলছেন আন্তর্জাতিক বাজারে চিপসেটের সংকটের প্রভাব পড়েছে দেশীয় বাজারে। দেশে প্রতি মাসে ১০ লাখের মতো স্মার্টফোন বিক্রি হয়। বর্তমানে সরবরাহ করা হচ্ছে ৭.৫ থেকে ৮ লাখ হ্যান্ডসেট। ইতোমধ্যে মডেল ভেদে ৭০০ থেকে ২০০০ টাকা পর্যন্ত দাম বাড়িয়েছে টেকনো, ভিভো, অপো, রিয়েলমি সহ বেশিরভাগ ব্র্যান্ডই। টেকনো স্পার্ক 7 4GB 64GB একটা ভেরিয়েন্ট ছিল, সেটা ফার্স্টে ছিল ১১,৯৯০ টাকা, এখন হচ্ছে আপনার ১২,৯৯০ টাকা হয়েছে। রিয়েলমি যে রানিং যে মডেলগুলো আছে, এখানে হচ্ছে 4টা মডেলের আমাদের হচ্ছে প্রাইসটা একটু বাড়াইছে আর কি। ওপো A16 আগে যেটা ১৪,৯৯০ ছিল, এখন ১৫,৯৯০ টাকা। উৎপাদকরা বলছেন বছরের চাহিদা প্রায় $৩.৫ কোটি চিপসেট। এক একটি চিপসেটের দাম মানভেদে $৫ থেকে $15 পর্যন্ত হয়। অথচ আন্তর্জাতিক বাজারে বর্তমানে চিপসেটের দাম বেড়েছে ১০ থেকে ১৫% পর্যন্ত। চিপসেট হচ্ছে আমরা একটা জিনিস যেটা কিন্তু আপনার শুধুমাত্র মাসে প্রোডাকশন যেটা না, পুরো বছরের ডিমান্ড নিয়ে কিন্তু এটা প্রোডাকশন ফোরকাস্টিং করা হয়। সেই জায়গাতে দেখেছি যে আমরা নেক্সট ৬ মাস থেকে ৯ মাস পর্যন্ত এই সংকটটা থাকবে। বিটিআরসি বলছে বাজার পর্যবেক্ষণ ও চলমান সংকট নিরসনে কাজ করছে নিয়ন্ত্রক সংস্থা। আমরা ম্যানুফ্যাকচারারদের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছি কিভাবে তাদেরকে আমরা এগুলি আমদানির অনুমতি দিলে তারা সুবিধা পেতে পারে। ১৪,০০০ কোটি টাকার দেশীয় বাজারে বছরে বিক্রি হয় প্রায় ৪ কোটি হ্যান্ডসেট। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। সিলেট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি নির্বাচনের ভোট গ্রহণ চলছে। এই মুহূর্তে ভোট গ্রহণের খবর জানাতে সিলেট নগরীর ধোপাদিঘির পাড়ে ইউনাইটেড কমিউনিটি সেন্টারে আছেন সহকর্মী ইকরামুল কবির। সরাসরি যাচ্ছি তার কাছে। ইকরাম। ধন্যবাদ জেনিফার। অত্যন্ত শান্তিপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশে সিলেট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচনের ভোট গ্রহণ চলছে। সকাল ৯টা থেকে এই ভোট গ্রহণ শুরু হয়েছে। এবার 18টি পদের জন্য অর্ডিনারি এবং অ্যাসোসিয়েট সদস্যদের 18টি পদের জন্য 40 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন, এবং ইতিমধ্যে 4 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে বিভিন্ন গ্রুপ থেকে। এবং এই যে 40 জন তাদের প্রার্থী আছেন এবং 18টি পদের জন্য
প্রায় 2600 ভোটার তাদের আগামী যে 22 এবং 23 বছরের জন্য যে পরিষদ সেই পরিষদ নির্বাচিত করবেন এবং অর্ডিনারি শ্রেণীতে রয়েছে 1348 জন ভোটার এবং অ্যাসোসিয়েটেড রয়েছে 1204 জন 42 জন ভোটার। সব কিছু মিলে সকাল থেকে আমরা এখন আছি অর্ডিনারি শ্রেণীর যেই ভোট কেন্দ্র, সেই ভোট কেন্দ্রে 6টি বুথ রয়েছে যাতে করে যারা ভোটার আছে তারা একটু শান্তিপূর্ণভাবে এবং খুব দ্রুত যাতে ভোট দিতে পারে এবং সেদিকের জন্যই তারা লক্ষ্য রেখেই বুথের সংখ্যা বাড়িয়েছে এবং এখানে রয়েছে নির্বাচন পরিচালনা পরিষদ এবং নির্বাচন পরিচালনা পরিষদের বিভিন্ন ব্যক্তিরা আছেন যাতে করে কোনো ধরনের কোনো বিঘ্ন সৃষ্টি না হয়, তাতে করে তারা সজাগ দৃষ্টি রাখছেন এবং প্রত্যেকটি যারা প্রার্থী আছেন সেই প্রার্থীদের এখানে এজেন্ট রয়েছেন এবং এজেন্টরা তারা যারা ভোট দিতে আসেন তাদেরকে আইডেন্টিফাই করেন বা চিহ্নিত করেন এবং তারা ভোটার। বলে রাখা প্রয়োজন যে সিলেট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ব্যবসায়ীদের প্রতিষ্ঠান এবং এই ভোটে 18 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং 3 জন, এই 18 জনের মধ্যে 3 জন রয়েছেন স্বতন্ত্র প্রার্থী এবং এই মিলে প্রতিবার সিলেট চেম্বারে ইলেকশন হয়ে থাকে খুবই উৎসবমুখর পরিবেশে এবং একেবারে শান্তিপূর্ণ পরিবেশে। কারণ হচ্ছে গিয়ে এইখানে যারা ভোট দিতে আসেন যারা প্রার্থী তারা সবাই হলো গিয়ে প্রতিষ্ঠিত ব্যবসায়ী, সিলেট নগরী এবং সিলেট বিভাগের বিভিন্ন জায়গায় এই ভোটাররা রয়েছেন এবং বিভিন্ন জায়গা থেকে ভোটাররা এখানে আসেন এবং একজন নারী প্রার্থী রয়েছেন, সামিয়া বেগম চৌধুরী একমাত্র নারী প্রার্থী রয়েছেন এই নির্বাচনে। যে 18 জন প্রার্থী রয়েছেন তার মধ্যে একজন নারী প্রার্থী রয়েছেন এবং একটু বলে রাখা প্রয়োজন যে অর্ডিনারি শ্রেণী থেকে 12 জন নির্বাচিত হবেন এবং অ্যাসোসিয়েট থেকে 6 জন নির্বাচিত হবেন। এই 6 জন এবং 12 জন মিলে 18 জন নির্বাচিত হবেন এবং 18 জন এবং আগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আরও 4 জন নির্বাচিত হয়েছেন। এই 18 এবং 4 এই 22 জন মিলে তারা আবার বসে এই পরিচালক নির্বাচিত হবেন এবং পরিচালকরা বসে আগামী দিনের জন্য তারা সভাপতি নির্বাচিত করবেন। সব কিছু মিলিয়ে একটি শান্তিপূর্ণ পরিবেশে এবং উৎসবমুখর পরিবেশে আমরা দেখেছি এবং একেবারে প্রধান ফটক থেকে এই পর্যন্ত প্রত্যেকটি প্রার্থী, প্রত্যেকটি ভোটার এবং যারা আছেন সংশ্লিষ্ট সবার মধ্যে একটি উৎসব ভাব আমরা লক্ষ্য করেছি। জেনিফার, এই ছিল সিলেট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির যে ভোটগ্রহণ চলছে তার সর্বশেষ খবর। সিলেট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি নির্বাচনের ভোট গ্রহণ চলছে সে বিষয়ে আমাদের জানাচ্ছিলেন সহকর্মী ইকরামুল কবির। ইউনিয়ন পরিষদ থেকে বদলে হয়েছে সিটি কর্পোরেশনে, তবে ভাগ্য বদল হয়নি ঢাকা উত্তর সিটির 40 নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের। গত কয়েক বছরেও গড়ে ওঠেনি চলাচল উপযোগী সড়ক। অল্প বৃষ্টিতে ডুবে থাকা সড়ক শুষ্ক মৌসুমে হয়ে যায় খানাখন্দে ভরা। বর্জ্য ব্যবস্থাপনার সঠিক পরিকল্পনা না থাকায় সড়কের পাশেই ফেলা হচ্ছে ময়লা। সিটি কর্পোরেশন হওয়ার পর পরিবর্তনের গল্পেই আটকে আছে উন্নয়ন। সাদাত রহমতুল্লাহর রিপোর্টে বিস্তারিত। সড়কে চলছে সামাজিক অনুষ্ঠানের রান্নার আয়োজন, কারণ যানবাহন চলাচল তো দূরের কথা, হাঁটাও মুশকিল এখানে। এমন অবস্থায় উত্তর সিটি কর্পোরেশনের 40 নং ওয়ার্ড সোলমাইদের, অথচ পাশেই গুলশান বসুন্ধরা সহ অভিজাত এলাকা। কিন্তু এই এলাকা জুড়ে এখনো গ্রামীণ আবহ যোগাযোগ ব্যবস্থার ভঙ্গুর দশা। ভাটারা সোলমাইত নয়ানগর মৌজার সমন্বয়ে গঠিত 40 নং ওয়ার্ড ইউনিয়ন পরিষদ থেকে সিটি কর্পোরেশনে উন্নীত হলেও বাড়েনি নাগরিক সেবার মান। রাস্তাঘাট খুবই করুণ অবস্থা, খুবই খারাপ। কয়দিন পর পরই রাস্তাটা জ্যাম হয়ে যায় ময়লায়। 25-30 বছর আগে যে রাস্তাটা, এই রাস্তা দিয়ে আমরা চলতেছি। সিটি কর্পোরেশন নামে কামে না, কেউ আয় না। বেশিরভাগ সড়কই সরু, রাজুকের অনুমোদন ছাড়াই গড়ে উঠছে বহুতল ভবন। সড়কের পাশেই থাকছে গৃহস্থলীর বর্জ্য। নাজুক ড্রেনেজ ব্যবস্থা পূরণ করতে পারছে না পয় নিষ্কাশনের চাহিদা। এ কারণে বর্ষার মৌসুমে সামান্য বৃষ্টি হলেই জলাবদ্ধ হয়ে পড়ে পুরো ওয়ার্ড। ময়লার চিপায় ফালায়, এলাকার লোক কি করবো? অনেক সিটি কর্পোরেশনের দাম দেয় নাই। বৃষ্টি হলে খালি পানি উঠতে ভরিয়ে যায় আর উত্তরই হয়, প্যান পুন কাজ আইয়া তারপর যাওয়া যায়। ড্রেনের পানি দেখতে খুব বাজে একটা অবস্থা। এই ওয়ার্ডে উন্নয়ন কাজ না করায় ট্যাক্সও আদায় করছে না ডিএনসিসি, যদিও কাউন্সিলর বলছে চলতি মাস থেকে শুরু হবে উন্নয়ন কাজ। এই ওয়ার্ডগুলি নতুনভাবে রাস্তাঘাট করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী যে একটা বাজেট ঘোষণা করেছিলেন ওইটারই উদ্বোধন করবেন আগামী 23 ডিসেম্বর। তো আশা করি আগামী 22 সালের ভিতরে যে বাজেট আসছে আমরা কাজ শুরু করতে পারবো। ডিএনসিসির তথ্য মতে নবগঠিত 40 নং ওয়ার্ডের আয়তন 2 বর্গ কিলোমিটার, জনসংখ্যা প্রায় 4 লাখ আর ভোটার 42,000।
উন্নয়নের আশ্বাসে কেটে গেছে গত 30 বছর। এরই মধ্যে ইউনিয়ন থেকে হয়েছে সিটি কর্পোরেশন, তবু গড়ে ওঠেনি কোনো পরিকল্পিত সড়ক। গত কয়েক বছরে লাগেনি কোনো উন্নয়নের ছোঁয়া এ এলাকায়, উল্টো বেড়েছে সাধারণ মানুষের দুর্ভোগ। এই নিয়ে গঠিত উত্তর সিটি কর্পোরেশনের নতুন ওয়ার্ড। এইসব সমস্যার দ্রুত সমাধান চান স্থানীয়রা। সাদাত রহমতুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। ঠাকুরগাঁওয়ে আখের অভাবে মাড়াই মৌসুমে ব্যাহত হচ্ছে মিলের কার্যক্রম। আখ সংকটে নির্ধারিত সময়ের আগেই মিল বন্ধ করতে বাধ্য হচ্ছেন কর্তৃপক্ষ। অথচ উৎপাদিত আখ থেকে অবৈধ পাওয়ার ক্র্যাশার মেশিনে দেদারসে তৈরি হচ্ছে গুড়। মেশিনে গুড় উৎপাদন লাভজনক হওয়ায় মিলে আখ সরবরাহ করছেন না চাষিরা। ঠাকুরগাঁও থেকে জিয়াউর রহমান বকুলের তথ্য ও সুমন হোসেনের ছবিতে রিপোর্ট। শ্যালো মেশিনে নিয়ন্ত্রিত পাওয়ার ক্র্যাশার মেশিনের সাহায্যে ঠাকুরগাঁওয়ের মিল জোন এলাকায় গ্রামে গ্রামে অবৈধভাবে তৈরি করা হচ্ছে আখের গুড়। মাড়াই মৌসুমে সরকারি বিধিনিষেধ থাকলেও কোনো রকম তোয়াক্কা না করেই গুড় তৈরিতে ব্যস্ত জেলার বিভিন্ন এলাকার চাষিরা। কৃষকের উৎপাদিত আখ সুগার মিলে সরবরাহ করে 140 টাকা দরে বিক্রি করা হয়। অথচ দিনে একটি পাওয়ার ক্র্যাশার মেশিনে 10 থেকে 11 মণ আখ থেকে গুড় উৎপাদন করা হচ্ছে 1 মণের বেশি, যেখানে প্রতি কেজি গুড় বিক্রি হয় 90 থেকে 110 টাকায়। এতে মিলে আখ সরবরাহ থেকে 3 গুণ বেশি লাভ হওয়ায় অবৈধ পন্থা অবলম্বন করছেন কৃষকরা। ফলে আখ সংকটে সুগার মিলের কার্যক্রম বন্ধ রাখতে বাধ্য হচ্ছে কর্তৃপক্ষ। কিছু লাগে না, আমরা নিজেরাই সবকিছু করি। 10-11 মণ কুষারের 1 মণ গুড় হয়। মিলে কুষার দিচ্ছি, কুষারগুলো আমাকে টাকা ঠিক করে পাওয়া যায় না, কুষার শুকায় যাচ্ছে। কুষার টাকা যে মনে করেন দিবেন অর্ধেক, মনে করেন যে ইনচার্জে খাচ্ছে, ফিল্মেনে খাচ্ছে, খায় দেয় আমার পর বেশি করে ঝামলা মারছে। আমরা ঠিকমতো পুঁজি পাই না এবং কি ঠিকমতো রেটও পাই না। এদিকে অবৈধ এই কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনের পক্ষ থেকে বারবার অভিযান পরিচালনা করা হলেও বন্ধ হচ্ছে না গুড় উৎপাদন। এজন্য জোরালো পদক্ষেপের দাবি মিল কর্তৃপক্ষের। এভাবে মাড়াই পরিচালিত হলে আমাদের মিলটি আখের আরো স্বল্পতা, আখের প্রাপ্যতা কমে যাবে। এ ব্যাপারে যদি আমাদের কোনো তথ্য কেউ সুনির্দিষ্টভাবে দেয় বা সুগার মিল কর্তৃপক্ষ যদি আমাদের সঙ্গে এই ব্যাপারে তথ্য দিয়ে সহায়তা করে, তাহলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। 238 কোটি টাকা ঋণ আর 716 কোটি টাকা লোকসান নিয়ে 24 ডিসেম্বর থেকে চলতি মৌসুমে আখ মাড়াই কার্যক্রম শুরু করবে ঠাকুরগাঁও সুগার মিল। সময় সংবাদ, ঠাকুরগাঁও। হিলি স্থলবন্দরের অভ্যন্তরে খালাসের অপেক্ষায় 1 থেকে 2 সপ্তাহ ধরে দাঁড়িয়ে আছে গম বোঝাই শতাধিক ভারতীয় ট্রাক। এতে বন্দরে বন্দরে সৃষ্টি হয়েছে পণ্যজট। হিলি স্থলবন্দরে আছেন সহকর্মী শফিকুল ইসলাম শফিক, সরাসরি যাচ্ছে তার কাছে। শফিক। ধন্যবাদ জেনিফার। হিলি স্থল বন্দর দিয়ে গমের আমদানি কিন্তু অব্যাহত রয়েছে। দেশের বাজারে চাহিদা থাকায় গমের আমদানি কিন্তু দিন দিন বৃদ্ধি পাচ্ছে। প্রথম অবস্থায় কিন্তু এখানে গমের আমদানি 2, 4, 10, 20টা ট্রাক আমদানি হলে এখন তা ছাড়িয়েছে 50 থেকে 70, 80 ট্রাক করে গম আমদানি হচ্ছে। তবে গম আমদানি হবার পরে হঠাৎ করে এখানে ক্রেতা শূন্য হয়ে পড়েছে হিলি স্থল বন্দরে। আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে আপনার টোটাল যদি আপনাকে আমি দেখাই, এটা হচ্ছে গম বোঝাই ট্রাক, ভারতীয় ট্রাক এখানে দাঁড়িয়ে আছে। তো বন্দরের তথ্য মতো যদি আমি বলি, বন্দর কর্তৃপক্ষের সাথে কথা বললাম, তারা যেভাবে জানালেন এখানে 200 ট্রাকের বেশিতে এখানে গমের ট্রাক দাঁড়িয়ে আছে। সেটা নাকি 1-2 সপ্তাহ না, 15 থেকে 20 দিন পর্যন্ত দাঁড়িয়ে আছে। গমগুলি কিন্তু এখানে আনলোড হচ্ছে না, এমনটা তারা জানিয়েছেন। তো বন্দর কর্তৃপক্ষ আমদানিকারক তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছে, কথা বলছে। তারা কিন্তু দীর্ঘদিন থেকে এখানে বন্দরে যেহেতু গম বোঝার ট্রাকগুলো দাঁড় করে রাখিয়েছে, যারা আনলোড করছে না, এতে কিন্তু তাদের একটা সমস্যা সৃষ্টি হচ্ছে। এখানে যেহেতু আপনি জানেন যে হিলস্থল বন্দর দিয়ে যেসব পণ্যগুলি আমদানি হয়ে থাকে সেগুলো কিন্তু এখানে বিক্রি করবার কিন্তু সুযোগ রয়েছে। আর সুযোগ থাকার কারণেই মূলত কিন্তু আমদানিকারক কিন্তু এখানে আমদানি করতে স্বাচ্ছন্দ্য বোধ করে এবং দেশের বিভিন্ন দূর দূরান্ত কিন্তু পাইকারে আসেন। আর এখানে যারা ট্রাকগুলি দীর্ঘদিন থেকে তারা যে দাঁড়িয়ে রেখেছে, এই জায়গাটা হচ্ছে মূলত এখানে কিন্তু কাঁচা পণ্য, আদা, রসুন, পেঁয়াজ বা সব এই পণ্যগুলি কিন্তু এখানে বিক্রি হয়ে থাকে। এখানে শেড রয়েছে। তো দীর্ঘদিন থেকে এই শেড তারা দখল করে রাখার কারণে কিন্তু এখানে এক ধরনের সমস্যা পোহাতে হচ্ছে এখানকার অন্য আমদানিকারকদেরকে। তো এখানে আমি কাস্টমার আমাকে একটা কথা জানিয়েছেন, যেহেতু 200 ট্রাকের বেশি এখানে
যেখানে গম বোঝায় ট্রাক দাঁড়িয়ে আছে দীর্ঘদিন থেকে, সেটা নাকি 10,000 টনেরও কিন্তু বেশি। আর একটা কথা, আমি আমদানিকারকদের সাথে কথা বললাম, আমদানিকারকদের জিজ্ঞেস করার চেষ্টা করেছিলাম যে তারা এত ট্রাকগুলি কেন তারা খালাস করছে। তারা বলছেন যে যেহেতু এখানে বিক্রি করবার সুযোগ রয়েছে, বন্দরে যেহেতু গুদামে জায়গা নাই, আর যে কারণে মূলত তারা এই গমের ট্রাকগুলি তারা এখানে দাঁড় করে রেখেছে। ইতিমধ্যে হয়তো ক্রেতা আসলে গমগুলি তারা বিক্রি করবেন, এমনটা তারা জানিয়েছেন। তো হিলি স্থল বন্দর থেকে গমের আমদানি রপ্তানি এবং ট্রাকগুলি খালাস না হওয়ার এতটুকু ছিল আমার কাছে তথ্য। জেনিফার। হিলি স্থলবন্দরের খবর জানাচ্ছিলেন সহকর্মী শফিকুল ইসলাম শফিক। 3 বছরেরও বেশি সময় পর বাংলাদেশি শ্রমিকদের জন্য খুলছে মালয়েশিয়ার দরজা। এর মাধ্যমে সব খাতে নেওয়া হবে জনবল। মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করতে যাচ্ছে মালয়েশিয়া সরকার। সব ক্ষেত্রে শ্রমিক নেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন প্রবাসী কল্যাণমন্ত্রী। মোহাম্মদ আব্দুল কাদেরের রিপোর্টে বিস্তারিত। বাংলাদেশি শ্রমিকদের জন্য সুখবর এলো মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে। 3 বছরেরও বেশি সময়ের পর বাংলাদেশি শ্রমিকদের জন্য খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার। দেশটিতে এখন শুধু বৃক্ষরোপণ খাতেই নয়, শিল্প প্রতিষ্ঠান, অবকাঠামো, নির্মাণ, গৃহকর্ম সহ সব খাতেই জনশক্তি রপ্তানি করতে পারবে বাংলাদেশ। আর খরচও পড়বে আগের তুলনায় কম। দেশটিতে বাংলাদেশি কর্মী নিয়োগে বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করতে যাচ্ছে মালয়েশিয়া সরকার। এদিকে এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে প্রবাসী কল্যাণমন্ত্রী জানান, বাংলাদেশি কর্মী নিতে শিগগিরই আনুষ্ঠানিকভাবে চিঠি দেবে মালয়েশিয়া সরকার। প্রত্যেকটা সেক্টরে ম্যান পাওয়ার, যেখানে কনস্ট্রাকশন বলো, বিল্ডিং বলো, ইয়োর প্লান্টেশন বলো, ফ্যাক্টরি বলো, সবগুলি একসাথে কিন্তু খুলে দেওয়া হচ্ছে। তো আমি আশা করি ইভেন নতুন সেক্টর যেটা আগে ছিল না, এই যে হাউসহোল্ড মানে ঘরের কর্মী যারা আছে, ওটাও কিন্তু এবার আমরা ইনশাল্লাহ পাবো। এতে করে দেশটিতে বাংলাদেশি শ্রমিকদের কর্মসংস্থানের নতুন ধার উন্মোচিত হওয়ার আশা করছেন সংশ্লিষ্টরা। এটি বাংলাদেশের শ্রমবাজারের জন্য একটি বিশাল সুযোগ। বাংলাদেশ থেকে যারা দীর্ঘদিন অপেক্ষা করতেছিলেন মালয়েশিয়া আসার জন্য, তারা এই সুযোগটি গ্রহণ করবেন। গেল শনিবার ফেডারেশন অব মালয়েশিয়ান ম্যানুফ্যাকচারার্স জানায়, শিল্প খাতে আগামী বছর নাগাদ 6 লাখেরও বেশি শ্রমিক লাগবে দেশটিতে। রপ্তানি ভিত্তিক কোম্পানিগুলোতে শ্রমিকের এই প্রয়োজনীয়তার কথা মাথা রেখেই এই উদ্যোগ নিতে যাচ্ছে। দেখছেন এই সময়ের বাণিজ্য। মানিকগঞ্জের আরিচা ঘাটের মৎস্য আড়তে বেড়েছে দেশীয় মাছের সরবরাহ। জেলার নদ নদী সহ মুক্ত জলাশয়ের পানি কমে যাওয়ায় জেলেদের জালে ধরা পড়ছে মাছ। প্রত্যাশা অনুযায়ী দাম পাওয়ায় খুশি জেলেরা। মানিকগঞ্জ থেকে মোহাম্মদ ইউসুফ আলীর তথ্য ও রমজান আলীর ছবি নিয়ে রিপোর্ট। মানিকগঞ্জের শিবালয়ে আরিচা ঘাটের আড়তে দেশীয় মাছের সরবরাহ বেড়েছে। পাবদা, রুই, কাতলা, ট্যাংরা, শোল, শিং, বোয়াল সহ নানা প্রজাতির দেশীয় মাছ ছিল চোখে পড়ার মতো। পদ্মা, যমুনা, ইছামতি, ধলেশ্বরী সহ মুক্ত জলাশয়ের পানি কমে আসায় জেলেদের জালে ধরা পড়ছে মাছ। আর বাজারে ভালো দাম পেয়ে খুশি জেলেরা। নদীর টাটকা, সুস্বাদু এবং দামে একটু সাশ্রয়ে মাছ পাওয়া যায়। এখন বড় মাছ বেশি ধরা পড়ে। এখন মাছের মৌসুম, বড় বড় মাছের সবটা মাছেরই অনেক অনেক দাম। প্রতিদিনই প্রায় আমরা 7,000-8,000 করে মাছ বেচতে পারতেছি, তাতে আমাদের ভালোই লাগতেছে। সহ নানা অভিযোগের কথা জানায় আড়ত কমিটি। আমরা যেখানে মাছ বিক্রি করি, এই মাছের মনে পানিগুলো নদীতে নামতে পারে না, এগুলো ড্রেনেজের দরকার। এবং আমাদের এই মৎস্য শেডটা ছোট, বৃষ্টি এলে আমরা ভিজে যায়, আমাদের মৎস্যজীবীরা, মৎস্য ব্যবসায়ীরা ভিজে যায়। মৎস্য শেডটা বড় করার বিশেষ প্রয়োজন। মানিকগঞ্জের যমুনার পাড়ে গড়ে ওঠা ঐতিহ্যবাহী আরিচা মৎস্য আড়তে প্রতিদিন 60 থেকে 70 লাখ টাকার দেশীয় মাছ বেচা কেনা হয়। সময় সংবাদ, মানিকগঞ্জ। স্বল্প পরিসরে কন্দ জাতের পেঁয়াজ বাজারজাত শুরু হওয়ায় নাটোরে কমতে শুরু করেছে পেঁয়াজের দাম। চলতি সপ্তাহের শুরুতে প্রতি কেজি পেঁয়াজের দাম 8 থেকে 10 টাকা কমে এসেছে। মৌসুমের শুরুতে দাম কমে আসায় কৃষকরা লোকসানের আশঙ্কা করছেন। আর নতুন পেঁয়াজ পর্যাপ্ত পরিমাণে বাজারজাত হলে দাম আরও কমে আসবে বলে ধারণা ব্যবসায়ীদের। নাটোর থেকে আল মামুনের পাঠানো তথ্য ও জাহিদুল ইসলামের সুমনের ছবিতে রিপোর্ট। গত সপ্তাহে নাটোর জেলার হাটবাজারগুলোতে পাইকারি পর্যায়ে 68 থেকে 70 টাকা দরে পেঁয়াজ বিক্রি হয়। কিন্তু কয়েকদিন ধরে নতুন কন্দ জাতের পেঁয়াজ বাজারে আসতে শুরু করায় চলতি সপ্তাহের শুরুতেই পেঁয়াজের দাম কমে 58 থেকে 60 টাকা কেজিতে বিক্রি হচ্ছে।
মৌসুমের শুরুতে পেঁয়াজের দাম কমতে থাকায় লোকসানের আশঙ্কায় রয়েছেন কৃষকেরা। গত মৌসুমের শুরু থেকে ন্যায্য দাম না পাওয়াতে ওই সময়ও উৎপাদন খরচ ওঠেনি বলে দাবি কৃষকদের। এইভাবে যদি পেঁয়াজের দাম কমতে থাকে তাহলে তো কৃষকেরা পেঁয়াজ চাষ করে মাঠে টিকতে পারবে না। আমাদের যদি ন্যায্য মূল্য দাম দেওয়া হয় তাহলে বাইরে পেঁয়াজের প্রয়োজন হবে না। নতুন মৌসুমে যে পেঁয়াজটা করবো, এই পেঁয়াজের দামটা যাতে ন্যায্য পাই, সরকার সেই ব্যবস্থা যাতে করে। নতুন কন্দজাতের পেঁয়াজ বাজারে আসতে শুরু করলে প্রতি কেজি আবার কিছুটা দাম কমতে শুরু করেছে, তবে বাজারে আগামী 15 দিনের মধ্যে নতুন পেঁয়াজ বাজার সয়লাভ হয়ে গেলে দাম আরও কমে যাবে। গত বছর নাটোর জেলায় 4,800 হেক্টর জমিতে পেঁয়াজের চাষ হয়। এবছর স্থানীয় কৃষি বিভাগ 4,550 হেক্টর জমিতে পেঁয়াজ আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। আর চলতি বছর পেঁয়াজ আবাদ হয়েছে 1,100। মুন্সিগঞ্জের ধলেশ্বরী তীরের হাট লক্ষ্মীগঞ্জ কলার হাটে বিভিন্ন জাতের কলা সরবরাহ বেড়েছে। স্থানীয় বাগান ছাড়াও দেশের বিভিন্ন অঞ্চল থেকে কলা আসে এই হাটে। তবে সরবরাহ বেশি থাকলেও দামের ঊর্ধ্বগতিতে অসন্তোষ ক্রেতারা। আড়তদাররা বলছেন লঞ্চঘাটে অতিরিক্ত টোল আদায় ও পথের চাঁদাবাজির কারণে বেড়েছে দাম। মুন্সিগঞ্জ থেকে আবু সাইদের ছবিতে আরও জানাচ্ছেন নাসিরউদ্দিন উজ্জ্বল। মুন্সিগঞ্জের হাট লক্ষ্মীগঞ্জ কলার হাটে পাওয়া যাচ্ছে সাগর, সবরি, নেপালি, চাপা সহ নানা জাতের কলা। তবে ঋতু বৈচিত্র্যে দেশি সাগর বাজারে কম ওঠায় নেপালি সাগরের ছয়লা পুরো বাজার। আর মূল মৌসুম ফাল্গুন থেকে শুরু হলেও বাজারে সবরি আছে পর্যাপ্ত। ব্যবসায়ীরা বলছেন কেমিক্যাল মুক্ত কলা পাওয়ায় এ হাটের কদর বেশি। সবরি কলার দামটা একটু চাহিদা বেশি, পাবলিক সবরি কলাটা খায়, তো ওটা 2 টাকা বেশি হলে সবরি কলাটা খায়। বিষমুক্ত কলা পাই এবং দামেও সস্তা পাই কলার দাম, যে কারণে আমরা এখান থেকে কলা কিনতে আসি। কেমিক্যাল জানা দাদুন আমরা এনে আসি 30 টাকা কিনলে 35-40 টাকা ব্যস্ত হয়। আড়তদারদের দাবি লঞ্চ অতিরিক্ত টোল আদায় আর সড়কে চাঁদাবাজির প্রভাবে বেড়েছে কলার দাম। টাকা পয়সা মনে করেন না দিলে পয়পরত দেয়, মনে করেন টাকা পয়সা যা কিছু আছে সব কিছু নিয়ে যায়। পুষ্টিতে ভরপুর 12 মাসের এই ফলের উৎপাদন বাড়াতে শুরু হয়েছে নানামুখী প্রচেষ্টা। কলা পুষ্টি চাহিদা পূরণে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে এবং কলা কিন্তু সারা মাস ব্যাপী, সারা বছর ব্যাপী পাওয়া যায়। সেই ক্ষেত্রে কলার চাষকে যদি সম্প্রসারণ করা যায়, আমার মনে হয় যে এটা মুন্সিগঞ্জের জন্য একটা অর্থকরী ফসল হিসেবে কাজ করবে। কৃষি বিভাগের তথ্য মতে জেলায় এবছর 48 হেক্টর জমিতে কলার আবাদ হয়েছে। এখানকার 15 আড়তে সকাল 7টা থেকে বেলা 12টা পর্যন্ত চলে এমন ধুম বেচা কেনা। মুন্সিগঞ্জের হাট লক্ষ্মীগঞ্জ থেকে নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। দেখছেন এই সময়ের বাণিজ্য। নওগাঁর মহাদেবপুর হাটে ধানের সরবরাহ বাড়ায় দফায় দফায় কমেছে দাম। এতে দুশ্চিন্তায় পড়েছেন কৃষক। আর মিলাররা বলছেন চালের বেচা কেনা কম হওয়ায় কম মূল্যে কিনতে হচ্ছে ধান। ধানের ন্যায্য মূল্য নিশ্চিতে হাটগুলোতে প্রশাসনের তদারকি চান কৃষকরা। নওগাঁ থেকে আমার রকের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন রকিবুল ইসলাম। গেল সপ্তাহের তুলনায় নওগাঁর মহাদেবপুর হাটে দ্বিগুণ ধানের সরবরাহ, ফলে আরও এক দফা কমেছে দাম। মোটা জাতের ধানের দাম 30 থেকে 40 এবং চিনি আতপ ধান মনপ্রতি 100 টাকা কমে কিনছেন মিলাররা। দফায় দফায় ধানের দাম কমায় আইবের হিসাব মেলাতে হিমশিম খাচ্ছেন চাষিরা। ধানের সঠিক দাম নিশ্চিতে সরকারের হস্তক্ষেপ কামনা করেন তারা। প্রায় 8 থেকে 10 হাজার টাকায় চিনি আলো 1 বিঘা মাটি আবাদ করতে খরচ হয়, কিন্তু সেই হিসেবে দাম যদি থাকে তাহলে আমাদের একদম পোষাবে না। গত সপ্তাহে আমি ধান বেচে গেলাম মনে কর 1550, আর আজকে বেচলাম 1450। বাজার দিন দিন কমে যাচ্ছে, প্রতিটা জিনিসের দাম বেশি। যেটা আমরা কিনতে যাচ্ছি সেটার দাম বেশি, আর যেটা আমরা কৃষকেরা বেচতে যাবো সেটার দাম কম। দিন দিন ধানের দাম কমে যাচ্ছে। আমরা কৃষক মানুষ কষ্ট করে ফসল ফলাতেছি, কিন্তু সেই দাম উপযুক্ত দাম পাইতেছি না। চালের বেচাকেনা কমে যাওয়ায় ধানের দামও কমেছে বলে দাবি করছেন মিলাররা। বাজার 1650, 1600, 1610, 20 এইভাবে কিনা বেচা করা হচ্ছে। মিলাররা টানতেছে না, বিক্রি হচ্ছে না আমাদের, ওই জন্য আমরা কিনে মানে ওরা বলে যে আমরা কিনবো করতে আশ্বাস দিচ্ছে, কিন্তু আমরা বেচতে পারতেছি না। চলতি আমন মৌসুমে জেলায় 1,98,000 হেক্টর জমিতে ধানের আবাদ হয়েছে, আর উৎপাদন ধরা হয়েছে 7.5 লাখ মেট্রিক টন। সপ্তাহে শনি ও বুধবার মহাদেবপুরের হাটে 7 থেকে 8,000 মন ধান বেচা কেনা হয়। আর ধানচাল কারবারে জেলায় জড়িয়ে রয়েছেন প্রায় 900 ব্যবসায়ী। নওগাঁ মহাদেবপুর ধানের হাট থেকে এমআর রকি, সময় সংবাদ। দেখছেন এই সময়ের বাণিজ্য। সারা দেশের মতো বরিশালেও শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। নগরীর
30টি ওয়ার্ডের 220টি কেন্দ্রে চলছে এই কার্যক্রম। এই মুহূর্তে বরিশাল নগরীর বান্দর রোডে বাস্তুহারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আছেন রিপোর্টার অপূর্ব অপু। সরাসরি যাচ্ছি তার কাছে। অপু, দেখুন 6 মাস থেকে 5 বছর বয়সী সকল শিশুদেরকেই আজকে কিন্তু সারা দেশে একযোগে ভিটামিন A+ ক্যাম্পেইনের আওতায় আনার প্রক্রিয়া শুরু হয়েছে এবং যথারীতি বরিশালেও বরিশাল সিটি কর্পোরেশন এলাকার 220টি কেন্দ্রে আজকে কিন্তু 30টি ওয়ার্ডের 220টি কেন্দ্রে সকাল 10টায় আনুষ্ঠানিকভাবে এর সূচনা করেন বরিশালের মেয়র সেনেবা সাদিক আব্দুল্লাহর তত্ত্বাবধানে। কিছুক্ষণ আগে সকাল 10টায় এর উদ্বোধন করেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং এখানে প্যানেল মেয়র সহ অন্যান্য কর্মকর্তারা রয়েছেন। তারা কিন্তু খুব সুশৃঙ্খলভাবে, আমি এই মুহূর্তে যে কেন্দ্রটি রয়েছি এটি হচ্ছে বাস্তুহারা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ একটি কেন্দ্রে রয়েছে। এই কেন্দ্রটি মূলত একটু আলাদাভাবে এই কর্মসূচিটি শুরু করবার জন্য তারা একটু সাজসজ্জা করে একটু আনুষ্ঠানিকতার আয়োজন করেছে। এর বাইরে যে 220টি কেন্দ্রের শহরের মধ্যে সেগুলোতেও কিন্তু সকাল থেকে কিন্তু শুরু হয়েছে যথারীতি এই ভিটামিন A ক্যাপসুল ক্যাম্পেইন প্রক্রিয়া। এবং আমার সাথে জেলার সিভিল সার্জনের সাথে কথা হয়েছিল, তিনি যেটা জানিয়েছেন যে 6 থেকে 11 মাস বয়সী শিশুদেরকে নীল ক্যাপসুল তাদের জন্য বরাদ্দ রাখা হয়েছে 34,223 জনের জন্য এবং 12 থেকে 59 মাস শিশুদের জন্য লাল ক্যাপসুল 2,82,148 জনের জন্য মজুদ রাখা হয়েছে এবং 10টি উপজেলায় আপনি জানেন যে সবগুলো ইউনিয়নে কিন্তু 24টি করে কেন্দ্র রয়েছে এবং প্রতিটি ওয়ার্ডে 8টি কেন্দ্র করে রয়েছে। এবং যেটি বলছিলাম যে সিটি কর্পোরেশনের 30টি ওয়ার্ডে 220টি কেন্দ্রে 52,270 জন শিশুর জন্য কিন্তু এই ভিটামিন A ক্যাপসুল মজুদ রাখা হয়েছে এবং এখানকার স্বাস্থ্য কর্মকর্তারাও রয়েছে। সিটি কর্পোরেশন এবং অন্যান্য জায়গাও স্বাস্থ্য কর্মকর্তারা উপস্থিত থেকে কিন্তু এই কার্যক্রমটি সফল করবার চেষ্টা করছে। তারা একটি যে বার্তা দিচ্ছে বা আহ্বান জানাচ্ছে সাধারণ মানুষের প্রতি, সেটি হচ্ছে যে শিশুদেরকে যদি এই ভিটামিন A ক্যাপসুল না খাওয়ানো হয় সেই ক্ষেত্রে তাদের কিন্তু অন্ধাত্ব সহ রাতকানা রোগ হওয়ার একেবারেই সম্ভাবনা রয়েছে। সেহেতু এই ভিটামিন A ক্যাপসুলটি তাদের জন্য অতি গুরুত্বপূর্ণ এবং এটি শারীরিক বৃদ্ধির জন্য খুবই ভালো। তো সেজন্যই স্বাস্থ্য কর্মকর্তারা কিন্তু বারংবার অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছে যে আজকে থেকে যে কার্যক্রমটি শুরু হয়েছে সেটি আগামী আরও 3 দিন চলবে এই ভিটামিন A ক্যাপসুল ক্যাম্পেইন। তো বরিশালের বাস্তুহারা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে আমার কাছে আপাতত এতটুকু খবর। চলে যাচ্ছে স্টুডিওতে। সারা দেশের মতো বরিশালেও শিশুদের ভিটামিন A ক্যাপসুল খাওয়ানো হচ্ছে, সে বিষয়ে আমাদের জানাচ্ছিলেন সহকর্মী অপূর্ব অপু। রাজশাহীতে অনুষ্ঠিত হয়েছে ক্লেমন প্রেজেন্টেশন NU বিডিয়ান্স মিট 2021। শুক্রবার রাজশাহী কলেজ অডিটোরিয়ামে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্কিল ও আত্ম উন্নয়নের মাধ্যমে উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে এই আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আকিজ ভেঞ্চার গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ আলমগীর, এছাড়া প্রধান নির্বাহী খালেদ পাইলট ও জেনারেল ম্যানেজার মাইদুল ইসলাম। অনুষ্ঠানে প্রায় 4 শতাধিক শিক্ষার্থী অংশ নেন। বাংলাদেশের স্বাস্থ্য সেবাকে অনন্য উচ্চতায় পৌঁছে দেওয়ায় 20 জন কিংবদন্তি চিকিৎসককে সম্মাননা জানালেন স্কয়ার গ্রুপের চেয়ারম্যান স্যামুয়েল S চৌধুরী ও ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী। শুক্রবার স্কয়ার হাসপাতালের 15 বছর পূর্তি উপলক্ষে হাসপাতালের অডিটোরিয়ামে সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে 20 জন কিংবদন্তি চিকিৎসককে সম্মাননা অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয়। এ সময় চিকিৎসা সেবায় বিশেষ অবদান রাখা কিংবদন্তিদের গুরুত্বপূর্ণ অবদানের কথা তুলে ধরা হয়। দেখছেন এই সময়ের বাণিজ্য। যুক্তরাষ্ট্রের বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম 40 বছরের সর্বোচ্চ দাঁড়িয়েছে। মার্কিন শ্রম বিভাগের তথ্য মতে করোনা মহামারীর দীর্ঘ প্রভাবের কারণে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধিতে এই নতুন রেকর্ড গড়েছে যুক্তরাষ্ট্র। দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতিতে চরম নাভিশ্বাস উঠেছে সাধারণ নাগরিকদের মধ্যে। যুক্তরাষ্ট্র থেকে লস্কর মামুনের রিপোর্টে বিস্তারিত। ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি ও সরবরাহ বিপর্যয়ের কারণে যুক্তরাষ্ট্রে নিত্য প্রয়োজনীয় পণ্য সহ প্রায় সব ধরনের জিনিসপত্রের দাম বেড়েছে। এতে 40 বছরে ভোক্তা মূল্যসূচক CPI সর্বোচ্চ স্তরে পৌঁছেছে। শ্রম পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী চলতি বছরের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত যুক্তরাষ্ট্রে ভোক্তা মূল্যসূচক বেড়েছে 6.8%, যা 1982 সালের জুনের পর সর্বোচ্চ।
মাসিক ভিত্তিতে নভেম্বরে সিপিআই বাড়ার হার 0.8%, যা অক্টোবরের চেয়ে সামান্য কম। অক্টোবরে ভোক্তা মূল্যসূচক বেড়েছিল 0.9%। জানা যায় 1 মাসের ব্যবধানেই যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের দাম বেড়েছে 12.3%। একইভাবে অক্টোবরে দেশটিতে বিদ্যুতের দাম বেড়েছে 4.8%। অর্থনীতি বেশ শক্ত অবস্থানে আছে, যদিও মুদ্রাস্ফীতি বেড়ে চলেছে। তবে আশা করছি মুদ্রাস্ফীতি কমে আসবে। যদি আমরা এখন থেকে 1 কিংবা 2 বছর পেছনে তাকাই, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এত বেশি থাকবে না। তবে দ্রব্যমূল্য আর আগের অবস্থানে ফিরবে না। সেই সঙ্গে যুক্তরাষ্ট্রে পুরনো গাড়ির দামও দ্রুত গতিতে বাড়ছে। 1 মাসের ব্যবধানে অক্টোবরে এর মূল্য বৃদ্ধি হয়েছে 2.5% এবং বছরে বেড়েছে 26.4%। নতুন গাড়ির ক্ষেত্রে এর পরিমাণ যথাক্রমে 1.4% ও 9.8%। এমত অবস্থায় ভোগ্যপণ্য থেকে বাড়ি ভাড়া সবকিছুতেই হিমশিম খাচ্ছেন সাধারণ নাগরিক। যুক্তরাষ্ট্রে খাদ্যের দাম বেড়েছে 0.7%। ফলমূল ও শাকসবজি, মাছ ও বেকারি পণ্যের দাম বাড়ার কারণে বাড়িতে তৈরি খাবারের দাম বেড়েছে 0.8%। এছাড়া বাড়ির বাইরে রেস্তোরাঁ, বিভিন্ন জায়গায় খাওয়ার ক্ষেত্রেও খরচ বেড়েছে। এদিকে প্রেসিডেন্ট বাইডেনের কাছে মুদ্রাস্ফীতি একটি চ্যালেঞ্জিং রাজনৈতিক সমস্যা হয়ে দাঁড়িয়েছে, যা তার জনসমর্থনে আরও এক দফা প্রভাব ফেলবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। লস্কর আল মামুন, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। করোনা মহামারী কাটিয়ে পর্যটকদের পদচারণায় মুখ্য সংযুক্ত আরব আমিরাত। দুবাই এক্সপোকে ঘিরে সে মাত্রা আরও বাড়ছে। বিশেষ করে বাংলাদেশি পর্যটকদের মুখরোচক খাবারের চাহিদা মেটাতে বহু প্রবাসী খুলে বসেছেন রেস্টুরেন্ট ব্যবসা। সাম্প্রতিক সময়ে এ ব্যবসায় দারুণ সফলতা এসেছে বলে জানান প্রবাসী ব্যবসায়ীরা। দুবাই থেকে সিবলিয়াল সাদিকের রিপোর্ট। দুবাইয়ের আল নাখিল বাংলা বাজার ঢুকলে রকমারি খাবারের হরেক রকম নামের রেস্টুরেন্ট যে কারো চোখে পড়বে। করোনার আধিপত্য কমে আসার পর দুবাইতে পর্যটকদের আনাগোনা বেড়েছে কয়েক গুণ। দেশীয় খাবারের স্বাদ নিতে বিভিন্ন প্রবাসীদের মালিকানাধীন রেস্টুরেন্টে ভিড় করছেন বাংলাদেশিরা। চাহিদা বাড়ায় প্রতিদিনই উদ্বোধন হচ্ছে বাংলাদেশি মালিকানাধীন নতুন নতুন সব রেস্টুরেন্ট। ব্যবসায়ীরা বলছেন দুবাইয়ে বসে শতভাগ বাংলাদেশি খাবারের স্বাদ নিতে পারবেন প্রবাসীরা। চেষ্টা করতেছি এবং কি বানাইতেছি যে আমার বাংলাদেশি বাইগুলো যেন এখানে খাবার খাই, শান্তি পায়, তৃপ্তি পায়। স্বল্প ব্যয়ের মধ্যেই ভালো খাবারের, উন্নত মানের খাবারের বাংলাদেশিদের তুলনায় কারো হয় না, যার কারণে বিশেষ করে নেপালিস, কিছু আফ্রিকান প্রদেশের লোকজন যারা ভাত পছন্দ করে তাদের জন্য বাংলাদেশি রেস্টুরেন্টগুলি সবথেকে উত্তম। দেশি রেস্টুরেন্ট এবং আমার আরও প্রতিষ্ঠান আছে, আমার সুপার মার্কেট আছে, আমার একটা ম্যান পাওয়ার সাপ্লাই আছে, যেখানে আমি 150 পর্যন্ত বাংলাদেশে কাজ করে, সবগুলো বাংলাদেশি এমপ্লয়ি। তো ইনশাল্লাহ দেশের জন্য কিছু করার উদ্দেশ্য নিয়েই তো এই ব্যবসা বাণিজ্য। এই দেশি রেস্টুরেন্টের যে খাবার আমরা যা দেখতেছি এখানে মূলত আমাদের প্রবাসীরা দেশীয় স্বাদেরই এখানে খাবার পাবে। নতুন নতুন খাবারের স্বাদ নিতে প্রতিদিনই ভিড় বাড়ছে ভোজন রসিকদের। প্রবাসীরা বলছেন বাংলাদেশি পর্যটকরা বিভিন্ন দেশে গেলে দেশীয় খাবার পেতে সমস্যায় পড়ে যান, কিন্তু দুবাইতে সেই সমস্যা এখন নেই বললেই চলে। অন্যান্য দেশের ব্যবসায়ীদের সঙ্গে পাল্লা দিয়ে বাংলাদেশিরাও রেস্টুরেন্ট ব্যবসায় এগিয়ে যাচ্ছে। শিবলি আল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। বগুড়ায় করতোয়া নদী দূষণ ও অবৈধ দখলের প্রতিবাদে চলছে মানববন্ধন। সে বিষয়ে আমাদের জানাচ্ছিলেন সহকর্মী জুম্মান সাদিক জ্যাভলিন। এ সময় বাণিজ্যের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। চিপসেট সংকটে বাড়ছে মুঠোফোনের দাম। হ্যান্ডসেট উৎপাদনে কমেছে 30%। নতুন বছরে সংকট তীব্র হওয়ার শঙ্কা। উন্নয়নের ছোঁয়া লাগেনি রাজধানীর উত্তর সিটির নতুন ওয়ার্ডগুলোতে। নেই চলাচল উপযোগী সড়ক। শুষ্ক মৌসুমেও খানাখন্দ, নাজুক ড্রেনেজ ব্যবস্থা। এবং 3 বছরের বেশি সময় পর বাংলাদেশি শ্রমিকদের জন্য খুলছে মালয়েশিয়ার দরজা। সব খাতে নেওয়া হবে জনবল। স্বাগত জানালেন প্রবাসী কল্যাণমন্ত্রী। এই ছিল এই সময় বাণিজ্যে। সঙ্গে থাকুন সময়ের।